ফুল কভারেজ দিচ্ছে। হ্যাঁ, ফুল কভারেজ দিচ্ছে বলতে কি এতটুকু কভারেজ দিচ্ছে? ফুল স্ক্রিনটাই শো করছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো রিস্ক বলতে কি বোঝায়? হোয়াট ইজ রিস্ক? কেউ জানেন রিস্ক জিনিসটা কি? বলেন তো। রিস্ক বলতে যেটা আমাদের বুঝি আমরা ভাবছি ঝুঁকি বা ঝুঁকি। আচ্ছা, ঝুঁকি। দেখেন তো, আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন সেখানে কিন্তু ঝুঁকিটা জড়িত, সেক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু জড়িত। এখন কথার কথা, ধরেন আপনি একটা বিজনেস, একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চান। সো এটা ধরেন আপনার একটা নতুন আইডিয়া, একদমই নতুন একটা আইডিয়া। তো এখন যখন আপনি এটা দাঁড় করাবেন, তখন আপনি প্রথমেই চিন্তা করবেন যে আমি যে প্রোডাক্টটা মার্কেটে আনবো, সেই প্রোডাক্টটা কি আসলে আমার সেল করতে পারবো, আমি কাস্টমার পাবো, নাকি হচ্ছে এটার কোনো সাবস্টিটিউট আমার মার্কেটে আছে। সবকিছু অ্যানালাইসিস করে কিন্তু আমরা মার্কেটে আসি। তো সেখানে একদম ভাইটাল একটা পয়েন্ট হচ্ছে রিস্ক। আপনি যদি এই ফ্যাক্টরটাকে বিবেচনা না করেন, আপনার ব্যবসায় ডাউনফল হওয়াটা সবচেয়ে বেশি কাজ করবে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, এখানে প্রথম টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ইন প্রজেক্ট। আপনারা তো প্রজেক্ট কাকে বলে সেটা অলরেডি জানেন। এখন এই প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট আসলে কিভাবে করা হয়, কাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট? রিস্ক ম্যানেজমেন্ট focuses on identifying and evaluating risk for the project and managing their chances to minimize the impact on the project. কি বলেছে? রিস্ক ম্যানেজমেন্টটা মূলত আপনার যে প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করবেন, সেই প্রজেক্টের রিস্কটাকে আইডেন্টিফাই করে সেটাকে ইভালুয়েট করা, যে আপনার রিস্কটা ঠিক কতটুকু, এটা কি ম্যাক্সিমাম, মিনিমাম নাকি নিউট্রাল, সেটা আপনি ইভালুয়েট করে আপনার প্রজেক্টটা কিভাবে ওই রিস্কগুলোকে ওভারকাম করতে পারবে সেই ব্যবস্থা নিয়ে আপনি কাজ করতে পারেন। সেই ব্যবস্থাটা করাই হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট। আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, কিন্তু উইদাউট গবেষণা, উইদাউট ধরেন ওখানে কি কি ধরনের ফ্যাক্টর কাজ করতে পারে, কি কি ফ্যাক্টর আপনার রিস্কে থাকতে পারে, কি কি ফ্যাক্টর আপনার অপরচুনিটি থাকতে পারে, সেগুলো জাজ না করে যদি আপনি কোনো প্রজেক্ট নিয়ে মাঠে নামেন, তাহলে খুব সহজেই কি আপনি প্রফিটটা ডাউন হয়ে যাবে। কারণ আপনার মার্কেটে কিন্তু অনেক কম্পিটিটরের কিন্তু অভাব নেই। সো দেখেন, একটা উদাহরণ দেই। জিরা পানির নাম তো আপনারা শুনেছেন, এক সময় খুব জনপ্রিয় ছিল, তাই না? তো জিরা পানিটা যখন প্রথম মার্কেটে আসে, তখন প্রচুর মানুষ এটাকে মানে কেনা শুরু করে। কারণ হ্যাঁ, আপনিও কিনেছেন, আমিও কিনেছি। সো কারণ প্রথমে সবাই টেস্ট করে দেখতে চায়, ভালো লাগলে সে কিন্তু এটা রিপিট করবে। তো জিরা পানিটা যখন প্রথম আসে, তখন বাঙালিটাকে খুব আগ্রহ ভরে এটাকে নিয়েছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, জিরা পানিটা কিন্তু এখন সেভাবে করে মার্কেটে নেই। কেন নাই? এরপরে কি হলো, অন্য কোম্পানিগুলো একটার পর একটা সেম টাইপের জিরা পানি টাইপের প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা শুরু করলো। কিন্তু আপনি দেখেন কোকাকোলা কোম্পানির দিকে, আপনি তাকান, কোকাকোলা কোম্পানির দিকে তাকিয়ে দেখেন, তাদের কিন্তু ডাউন করার জন্য অনেকভাবে কিন্তু চেষ্টা করা হচ্ছে। ইভেন তাদের যে ফর্মুলা, তারা কিন্তু ওই ফর্মুলাটা কাউকে দেয় না। কোকাকোলা কোম্পানির ফর্মুলা কিন্তু তারা কাউকে দেয় না। তারা ওই ফর্মুলাটাকে এমন ভাবে ক্রিয়েট করেছে যে ওটা শুধু তারাই জানে। সো এই যে রিস্ক ম্যানেজমেন্টটা করার যে একটা প্রক্রিয়া, আজকে দেখেন বিশ্বের অনেকগুলো কান্ট্রি বা থেকে কিন্তু এই মানে কোকাকোলা প্রোডাক্টের সাথে কম্পিটিশন করার অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি কি কোকাকোলা কিন্তু বাজার থেকে হারিয়ে যাচ্ছে না। কিন্তু রিসেন্ট যে বাংলাদেশের মার্কেট, মুসলিম মার্কেটের মধ্যে বাংলাদেশের মার্কেটে প্রায় অলমোস্ট $200 মিলিয়ন নাকি সেল কমে যাচ্ছে। হ্যাঁ, কমে যাচ্ছে। এই যে বললাম যে এখন বাংলাদেশে তাদের সেল কমে গিয়েছে অলরেডি, কিন্তু আলটিমেটলি কি তাদের কিছু হচ্ছে? হ্যাঁ, গ্লোবালি তাদের কিছু হচ্ছে না। কারণ কি, ওরা ওই ফর্মুলাটাকে এমন ভাবে প্ল্যান করেছে, এটা আসলে এটাকে ভাঙতে অনেক কষ্ট করতে হবে। সো আপনাকে বুঝতে হবে যে আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে মার্কেটে আসবেন, আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে তার রিস্কগুলো কোথায়। কারণ আপনি যদি নেগেটিভ সাইডটাকে আলোচনা করে মাঠে নামতে পারেন, পজিটিভ সাইডটা কিন্তু আপনাকে এমনি এগিয়ে দিবে। কিন্তু নেগেটিভ সাইড যদি আপনি আগে না মাথায় রাখেন, পরবর্তীতে ওই রিস্কগুলাই আপনাকে ডাউন করে দেবে। বুঝতে পেরেছেন? আপনার একটা মাত্র ছোট্ট ভুল অনেক বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। সো আমাকে রিস্ক ম্যানেজমেন্ট করতেই হবে। তাহলে এক কথায় আমার রিস্ক ম্যানেজমেন্টটা কি? আইডেন্টিফাইং রিস্ক, ইভালুয়েটিং রিস্ক এন্ড কি হবে? প্রিভেনশন মেজার। আপনি হচ্ছে প্রিভেন্টিভ যে মেজারগুলো, সেগুলো আগে থেকে আইডেন্টিফাই করবেন। এই তিনটা জিনিস মিলে রিস্ক ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা।
যখন আপনি বুঝতে পারবেন, ধরেন আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসতে যাচ্ছেন, আপনি দেখলেন যে এখানে একটা রিস্ক আছে যেটাকে বলা হয় ক্যালেন্ডার রিস্ক। কথার কথা, ক্যালেন্ডার রিস্কটা কি? ধরেন আপনি হচ্ছে একটা লং সময়ের জন্য এক্সপেক্ট করতেছেন যে আপনার একটা প্রফিট আসবে, কিন্তু সেটা ওই লং টাইমের না গিয়েই আগেই সেটা ফল করে গেল। এই যে ক্যালেন্ডারের পাতা থেকে আপনার টাইমটা কমে যাচ্ছে, এটা কিন্তু একটা রিস্ক। আবার ধরেন আপনার কস্ট অ্যাকিউরেসি কিরকম, আপনি চেয়েছেন যে আপনি অল্প কস্টে একটা প্রোডাক্ট নিয়ে আসবেন, অল্প টাকায় আপনি আবার সেটাকে সেল করবেন, কিন্তু আপনি দেখলেন যে কস্ট কমাতে গিয়ে আপনার কস্ট মানে প্রোডাক্টের কোয়ালিটি এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে মানুষ কিনছে না, অথবা আপনি কস্ট কম রেখেছেন তবুও আপনার আলটিমেট যে কস্টটা মানে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুটোই বেড়ে যাচ্ছে, এটা আপনার অজান্তেই। এগুলো কিন্তু আপনি রিস্ক ম্যানেজমেন্টটা না করার একটা ফল। সো এই টাইপের রিস্কগুলো আইডেন্টিফাই করার জন্য আপনাকে প্রথমেই জানতে হবে টাইপস অফ রিস্ক, কোন কোন ধরনের রিস্ক থাকতে পারে। প্রথমটা দেখেন কস্ট রিস্ক। কস্ট রিস্ক কি? Usually escalating project cost due to low accuracy cost estimation and scope increases. কি বলেছে? কস্ট রিস্কটা হচ্ছে কখন আমার হয় ডিউ টু লো অ্যাকিউরেসি। আপনি একটা প্রজেক্ট নিয়ে নামলেন কিন্তু সেটা অ্যাকিউরেট না, আপনি সেটাকে আগে থেকে খুব একটা যাচাই বাছাই করলেন না, এবং এস্টিমেশন এন্ড স্কোপ ইনক্রিজেস, আপনি আগে থেকে যাচাই করলেন না আপনার কোন কোন খাতে কস্ট হতে পারে, সেই স্কোপগুলো কি কি সেগুলো আপনি আগে থেকে যাচাই করলেন না। যাচাই না করার ফলে কি হলো, আপনি যখন নতুন করে এন্ট্রি দিলেন আপনার এই কস্টগুলো আপনাকে ডাউন করে দিল। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে কস্ট রিস্ক যেটা সেটা আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড ওয়ান দেখেন প্রোগ্রাম রিস্ক অথবা ক্যালেন্ডার রিস্ক। এটা কি? দ্য অ্যাক্টিভিটিস উইল টেক লঙ্গার দেন এক্সপেক্টেড। ধরেন আপনি চিন্তা করলেন একটা সেতু বানাবেন, সেতুটা আপনি 2 বছরের মধ্যে কমপ্লিট করবেন, কিন্তু আপনি দেখলেন 2 বছরের জায়গায় 4 বছর লেগে গেল। তাহলে কি এই সময়ের কালক্ষেপণের কারণে কি আপনার কস্ট বেড়ে গেল না? এটাই হচ্ছে কি ক্যালেন্ডার রিস্ক। আপনি চাচ্ছেন যে 2 বছরের মধ্যে আপনি এই কাজটা করবেন, ফর এক্সাম্পল পদ্মা সেতু। হ্যাঁ, ফর এক্সাম্পল এটাই। ঠিক আছে? টাকা ব্রিজ, হ্যাঁ, ট্রিপল। তাহলে দেখেন এই পদ্মা সেতু এটা একটা উদাহরণ। তো এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো আমরা একটা টাইমের জন্য করি, সেই টাইমের মধ্যে করতে পারি না, সেখানে আরো অনেকগুলো করাপশন ঢুকে যায়। এক প্রকার শেষে কি হয়, আমাদের কস্টটা কিন্তু আলটিমেট বেড়ে যায়, কারণ যতই দিন বাড়বে আপনার কিন্তু কস্টিং বাড়বে। এটা একটা কস্ট। এবারে থার্ড ওয়ান দেখেন পারফরম্যান্স রিস্ক। ধরেন আপনি 10 জন কর্মী খাটাবেন, এখন আপনি যদি সেই কর্মীদেরকে প্রপার ট্রেনিং দিয়ে না নিতে পারেন কি হবে, তাদের পারফরম্যান্স কিন্তু লো হতে থাকবে। এখন ধরেন আপনার প্রোডাক্টের মানে তাদের পারফরম্যান্স লো হওয়া মানে কি আপনার প্রোডাক্টের পারফরম্যান্স লো হয়ে যাওয়া। তো এই পারফরম্যান্স লো এর কারণে কি আপনার কস্ট বেড়ে যাবে না? ধরেন আপনি চিন্তা করলেন 1 ঘন্টায় আপনি 10টা প্রোডাক্ট উৎপাদন করবেন, এখন আপনি 1 মাস পরে গিয়ে দেখলেন 1 ঘন্টায় আপনার প্রোডাক্ট উৎপাদন হচ্ছে মাত্র 4টা, তখন কি আপনার কস্ট কি বাড়বে নাকি কমবে? অবশ্যই আপনার কস্ট বেড়ে যাবে, আপনার রিস্ক বেড়ে যাবে। তাহলে এটাও আপনার একটা রিস্ক। এরপর দেখেন গভর্নেন্স রিস্ক। এটা কি? পারফরম্যান্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন রিগার্ডিং দ্য কোম্পানি ইথিক্স এন্ড রেপুটেশন। দেখেন গভর্নেন্স রিস্ক এটা মানে হচ্ছে আপনার যে কোম্পানি, আপনি কিন্তু ইথিক্স ছাড়া কোনো কিছু চলে না। আপনি একটা কোম্পানি চালাবেন, ধরেন আপনার একটা ডাটা মানে আইটি কোম্পানি। সো এখন যদি আপনি গ্রাহকের ডাটাকে সদ্ব্যবহার না করেন, গ্রাহকের ডাটাকে যদি আপনি অন্য কারোর কাছে সেল করে দেন, তাহলে কি আপনার ইথিক্স থাকলো? থাকলো না। আপনি যদি ইথিক্স ব্রেক করেন, অবশ্যই আপনার কাস্টমার আপনাকে মানে আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে, আপনার রেপুটেশন কমে যাবে, রেপুটেশন কমে গেলে আপনার প্রফিট কমে যাবে। একটা ফর্মুলা দেখেন, আপনার যদি ইথিক্স কমে যায় আপনার রেপুটেশন কমবে, রেপুটেশন কমে গেলে আপনার কাস্টমার কমে যাবে, কাস্টমার কমে গেলে আপনার কি বলে প্রফিট কমে যাবে, আপনার কস্ট বেড়ে যাবে। রিস্কটা কোথায় জড়ানো দেখেছেন? তাহলে আপনার গভর্নেন্স রিস্ক কি? আপনার রেপুটেশনের সাথে জড়িত, আপনার রেপুটেশন কমে যাচ্ছে আপনার ইথিক্স না থাকার কারণে। সো আপনাকে এটাও দেখতে হবে। এরপরে দেখেন স্ট্র্যাটেজিক রিস্ক। এটা কি? ধরেন স্ট্র্যাটেজি মানে কি? দ্য ওয়ে টু অ্যাচিভ আ গোল। আপনি একটা গোল অর্জন করতে চাচ্ছেন, সেটা আপনি কোন ওয়েতে চাচ্ছেন। আপনি ধরেন এখান থেকে কোথায় যাবেন? যাত্রাবাড়ি। এখন আপনাকে আগে রুট বের করতে হবে, আপনি কোন রুটে যাবেন। আপনি কি নতুন বাজার হয়ে, রামপুরা হয়ে, মালিবাগ হয়ে যাত্রাবাড়ি যাবেন, নাকি আপনি কাকলি হয়ে, পল্টন হয়ে, মতিঝিল হয়ে আপনি হচ্ছে যাত্রাবাড়ি যাবেন? কোনটা আপনার জন্য সেফ, কোনটা আপনার জন্য কস্ট কম হবে, টাইম কম লাগবে, এই যে যাচাই বাছাইটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি
স্ট্র্যাটেজিতে যদি আপনি ভুল করে ফেলেন, এখানে যদি আপনার রিস্ক তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি ডাউন হয়ে যাবেন। সো স্ট্র্যাটেজিক রিস্কটা কি? আপনার টেকনোলজিটার সাথে জড়িত, আপনার হচ্ছে যারা কি বলে আপনার কি পার্সন আছে তারা জড়িত, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার স্ট্র্যাটেজি। সো স্ট্র্যাটেজি মেক করতে গিয়ে কখনোই আমার রিস্ক নেওয়া যাবে না, এটা আমার একটা রিস্কের অংশ। ঠিক আছে, এরপরে দেখেন অপারেশনাল রিস্ক। এটা কি? অপারেশনাল অ্যাক্টিভিটিস করতে গিয়ে আপনার যে রিস্কগুলো তৈরি হচ্ছে, ধরেন আপনার একটা প্রজেক্ট, প্রথমে আমরা কি করি, একটা প্রজেক্ট আইডেন্টিফাই করি, সেটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা কি করি, অনেকগুলো ধাপ অতিক্রম করি। ঠিক আছে, ধাপগুলো কি হতে পারে? প্রবলেম আইডেন্টিফাই করা, সেই প্রবলেমগুলো কোন কোন ধাপ আছে সেটা দেখা, সেই প্রবলেমটা কিভাবে ওভারকাম করা যাবে সেগুলো দেখা, সেটাকে একটা পাইলট টেস্টিং করা ছোট পরিসরে, তারপরে কিন্তু আমরা মার্কেটে আসি। সো এই যে অপারেশনাল রিস্কটা আমার এখানে তৈরি হয় সেটা আমাকে দেখতে হবে। এরপর দেখেন মার্কেট রিস্ক। এই যে দেখেন এই জিনিসটা বর্তমানে সিচুয়েশন দেখেন, এখন আপনি যদি কোনো একটা প্রোডাক্ট মার্কেটে আনেন, আপনি কি বলতে পারবেন আপনার প্রোডাক্টটা কি ভালো করবে নাকি খারাপ করবে? আপনি প্রফিট করতে পারবেন নাকি আপনি হচ্ছে লসে পড়ে যাবেন? বলতে পারবেন? পারবেন না, কারণ এখন কিন্তু আমার মার্কেটটা একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে। দেখেন বাংলাদেশের মার্কেটটা এখন কিরকম ভালনারেবল একটা সিচুয়েশনে আছে। আবার যখন দেখবেন যে কোনো একটা গভর্নমেন্ট তৈরি হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে, তখন কিন্তু এই ভালনারেবল সিচুয়েশনটা থাকবে না। তখন আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন আপনার মার্কেটে কম্পিটিটর কারা, আপনার ফরেন এক্সচেঞ্জ কিরকম, আপনার মার্কেটে কমোডিটি কিরকম আছে, কোনো ধরনের সাবস্টিটিউট আছে কিনা, আপনার রেট কেমন আছে, ইন্টারেস্ট রেট কেমন আছে, ইনফ্লেশন রেট কেমন আছে, আপনার ক্রেডিট যার কাছ থেকে নিচ্ছেন ব্যাংক আপনাকে কেমন হারে আর কি ঋণ দিচ্ছে, কেমন সুদে ঋণ দিচ্ছে, সকল কিছু হচ্ছে আমার কি মার্কেটের মধ্যে। এই যে শেয়ার বাজারের ওঠানামা করা, এক্সচেঞ্জ রেট ওঠানামা করা, রিজার্ভের কমতি বাড়তি, এগুলো আমার কি সব মার্কেটের মধ্যে পড়ে। দেখেন আপনারা কিন্তু অনেক উদাহরণ দিতে পারেন মার্কেট রিস্কের, তাই না? সবচেয়ে বড় একটা উদাহরণ দিতে পারেন যে দেশের ইকোনমিক্যাল কন্ডিশনটা কিরকম, সেটাও কিন্তু আমার মার্কেটের মধ্যেই পড়বে। তাহলে আমার মার্কেট রিস্কটা দেখতে হবে। এবার দেখেন লিগ্যাল রিস্ক, সো ইম্পর্টেন্ট। লিগ্যাল রিস্ক, আপনি যে ব্যবসাটা পরিচালনা করছেন সেটা কি আইন মেনে করছেন কিনা। ধরেন আপনি শুধু ঘন ঘন আইনের ব্রেক করলেন, আপনি জানেনই না যে আপনি কোন কোন আইনের ব্রেক করছেন। ধরেন আপনি নিজেই জানেন না। ম্যাডাম যে রিসেন্টলি কতগুলো জুসের যে ব্লু, এগুলো তো কোনো আইন নেই। ঠিক আছে, হ্যাঁ অনুমোদন নেই। এই যে দেখেন প্রায় কিন্তু আমরা কোথায়, এই যে বিশেষ করে মেয়েদের রূপচর্চার যে ইয়েগুলো প্রোডাক্টগুলো, সেগুলো দেখবেন প্রায় আমরা চকবাজারে গিয়ে বা এই যে গাজীপুরে বা যে কোনো জায়গাতে গিয়ে দেখবেন ছোট ছোট রুমের মধ্যে এরকম খুবই বিশ্রীভাবে তৈরি হচ্ছে, এবং তার যে ফর্মুলা, তার যে ইনগ্রেডিয়েন্টস, সেগুলো খুবই ক্ষতিকর, এবং সেটাকে খুব ইন্টারন্যাশনাল লেভেল দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। লরেল ব্র্যান্ড, অরিজিনাল লরেল কিনা ফ্রান্স থেকে আসছে কিনা, তাহলে এটা কিন্তু আপনি জানেন। সো আপনি যে লিগ্যাল যে রিস্কটা, সেটা আপনাকে বুঝতে হবে যে আপনি যে ব্যবসাটা করছেন সেটা অবশ্যই আইন মেনে করতে হবে। সেটা আপনি যে দেশে থাকবেন ওই দেশের আইনটা আপনাকে মানতে হবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল একটা ল আছে সেটাও মানতে হবে যদি আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করেন। সো লিগ্যাল একটা রিস্ক আপনার থেকে যায়। এবার দেখেন রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এক্সটার্নাল হ্যাজার্ড, স্টক ফ্লাক্স। কি বললাম? আপনার আনসার্টেনিটির সাথে কিন্তু একটা রিস্ক থাকে। ঠিক আছে, রিস্কের একটা বড় পার্ট হচ্ছে কি আনসার্টেনিটি। রিস্ক তৈরি হয় কোথা থেকে বলেন তো? রিস্কের মূল উৎস কি? আনসার্টেনিটি। রিস্ক মানেই আপনার আনসার্টেনিটি। আপনি জানেন না আপনার ভবিষ্যতে কি আছে, কিন্তু আপনি আগে থেকে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। আপনি জানেন না কাল কি হবে, আপনি আজকে বসে কি কাল কি হতে পারে সেটা আইডেন্টিফাই করে আপনি আপনার কাজটা আগাচ্ছেন। তাহলে কি আমরা আনসার্টেনিটির মধ্যে আছি না? তাহলে রিস্কের মূল একটা পয়েন্টই কিন্তু আনসার্টেনিটি। ঠিক আছে, তাহলে আমার সেখানে বিভিন্ন ধরনের বন্যা হতে পারে, স্ট্রং হতে পারে, বিভিন্ন ধরনের হাজার্ড আসতে পারে। এই যে এখন দেখেন দেশের ইকোনমির কি অবস্থা, এরকম হুট করে একটা চেঞ্জেস চলে আসতে পারে। আমরা কি 2 দিন আগেও বুঝতে পারছি যে আমাদের ইকোনমি আসলে কোন দিকে যাচ্ছে, বা আমাদের গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে, বা এরকম হুট করে যে একটা গভর্নমেন্টের চেঞ্জ আসতে পারে, সেটাও কি আমরা বুঝতে পেরেছি? পারিনি। সবই কিন্তু আমাদের একটা আনসার্টেনিটি, তাই না? এই জিনিসটা আমার একটা রিস্ক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কত ধরনের রিস্ক আমাদের থাকতে পারে। অনেকগুলো। কি কি পড়লাম? মার্কেট রিস্ক, স্ট্র্যাটেজিক রিস্ক, লিগ্যাল রিস্ক, কস্ট রিস্ক, ক্যালেন্ডার রিস্ক, আদার্স। পলিটিক্যাল হ্যাঁ আনরেস্ট। আপনারা সবকিছু নিয়েছেন। পলিটিক্যাল আনরেস্ট কিন্তু আমার মার্কেটের মধ্যেই আসে। ঠিক আছে, সো আপনারা একটু উদাহরণ দিয়ে লেখার চেষ্টা করবেন। যেমন আপনারা ডেফিনেশন কম দেন, উদাহরণ বেশি দেন। ডেফিনেশনটাকেই আপনি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন। একদম যে মুখস্থ লিখতে হবে এমন কিছু কিন্তু কোনো বিষয় নেই। ঠিক আছে, আপনি কনসেপ্টটা ক্লিয়ার হলেই আপনি লিখতে পারবেন। এবার
এরকম ডায়াগ্রাম দিবেন যে ধরনের আপনারা যদি এরকম ডায়াগ্রাম দিতে পারেন আপনাদের খাতার মার্ক বাড়বে। কারণ দেখেন আপনারা ধরেন 10 জন লিখলেন, 10 জনই ধরেন শুধু খাতা ভরে লিখে গেলেন, তাহলে কি আমি আপনার খাতাটাকে আলাদা করতে পারবো? আপনি কেন বেশি মার্ক পেলেন? অবভিয়াসলি আপনি যখন এরকম একটা ডায়াগ্রাম দিবেন আপনার খাতাটা ক্লিয়ার থাকবে, আপনার খাতার পয়েন্টগুলো আমি বুঝতে পারবো। ধরেন প্যারা প্যারা করে লিখলেন, অবভিয়াসলি আপনার খাতাটা কিন্তু মনোযোগ আকর্ষণ করবে, সো আপনাকে নাম্বার দিতে বাধ্য টিচার। বুঝতে পেরেছেন? সো টাইপ অফ রিস্কটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এন্ড নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্টেপস অফ রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। আমি আবার বলতেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মার্ক করে রাখেন। স্টেপ অফ রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে দেখেন এখানে একটা স্টেপ দেখানো হয়েছে। প্রথম স্টেপটা কি? রিস্ক আইডেন্টিফিকেশন। আমি কিন্তু আগেই বলেছি আপনারা যদি টাইপ অফ রিস্ক বুঝতে পারেন রিস্ক আইডেন্টিফাই করতে পারবেন। সেকেন্ড ওয়ান কি? রিস্ক অ্যানালাইসিস। আপনি বুঝে ফেললেন যে রিস্ক, আপনি আইডেন্টিফাই করে ফেললেন যে আপনার কি কি রিস্ক আছে, এবার এটাকে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস কি? এর পজিটিভ সাইড কি, নেগেটিভ সাইড কি, কিভাবে এটাকে ওভারকাম করা যায়, এটাকে অ্যানালাইসিস করবেন। রিস্ক ম্যানেজমেন্ট, এবার আপনি এটাকে ম্যানেজমেন্ট করবেন, কোন ওয়েতে আপনি এটাকে ওভারকাম করতে পারেন। এবার হচ্ছে রিস্ক কন্ট্রোল, আপনি এটাকে কন্ট্রোল করবেন। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে কি একটা অনগোয়িং প্রসেস, এটা কিন্তু থামে না। আপনি যতদিন ব্যবসা পরিচালনা করবেন বা একটা প্রজেক্ট পরিচালনা করবেন সব সময় আপনাকে এটাকে কন্ট্রোলে রাখতে হবে, কন্ট্রোল করতে হবে, মনিটরিং করতে হবে যে এটা কি কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? সো এটা একটা প্রসেস, ঠিক আছে? দেখেন প্রথম স্টেপটা, স্টেপ 1 দেখেন আইডেন্টিফিকেশন অফ রিস্ক। Risk should be identified and addressed as early as possible in the project. দেখেন আপনি যখন একটা প্রজেক্ট শুরু করবেন আপনাকে ফার্স্ট রিস্কগুলোকে আইডেন্টিফাই করে সেটাকে নোট করতে হবে যে আমার কোন কোন রিস্ক এটার সাথে ইনক্লুড হতে পারে, ভবিষ্যতে কোন কোন রিস্ক আমার বিজনেসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার একটা জিনিস দেখেন, যে ব্যবসায় রিস্ক যত বেশি সে ব্যবসায় কিন্তু গেইনও তত বেশি। এটা পড়েছেন না আপনারা? আর আপনারা রিস্ক নেবেন না তাহলে আপনি কিভাবে প্রফিট আশা করবেন? সবথেকে রিস্ক মানে মার্কেট, স্টক মার্কেট। হ্যাঁ, আপনি যে মার্কেটেই যান না কেন আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে। রিস্ক যদি আপনি না নেন আপনি কখনোই কিন্তু সেখান থেকে গেইন করতে পারবেন না। যত বেশি রিস্ক অত বেশি গেইন, ঠিক আছে? সরি, আচ্ছা এবারে দেখেন পরের পয়েন্টটা কি? রিস্ক অ্যানালাইসিস। দেখেন রিস্ক অ্যানালাইসিসের ব্যাপারটা এই যে দেখেন হাই প্রবাবিলিটি, মিডিয়াম প্রবাবিলিটি, মিডিয়াম লো প্রবাবিলিটি, লো প্রবাবিলিটি। বলেছিলাম না যে আপনি রিস্ক অ্যানালাইসিস করার সময় দেখবেন কোন রিস্কটা আপনার একটু কম, কোনটা একটু বেশি, কোনটা মিডলে, কোনটা ধরেন আপনার আগে অ্যানালাইসিস করতে হবে, কোন রিস্কটাকে আপনার আগে ওভারকাম করতে হবে, একটা একটু পরে করলেও সমস্যা নেই। এগুলো কিন্তু আপনাকে প্রাধান্য দিতে হবে, ঠিক আছে? এইগুলোকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। আপনি রিস্কের পজিটিভ সাইড দেখবেন, নেগেটিভ সাইড দেখবেন, কোনটার ভালনারেবিলিটি কতটুকু, কোনটার হচ্ছে আপনার এটাকে আপনি পার্সেন্টেজে করতে পারেন যে আমার এই রিস্কটা 100% এর মধ্যে 80%, এই রিস্কটা হচ্ছে আমার 100% এর মধ্যে 80% বা 70%। আপনি এভাবে করে রিস্কগুলোকে ক্যাটাগরি করবেন, এটাই হচ্ছে আপনার রিস্ক অ্যানালাইসিস করা। রিস্ক অ্যানালাইসিস অর অ্যাসেসমেন্ট ইনভলভস এক্সামিনিং হাউ দ্য প্রজেক্ট রেজাল্টস এন্ড অবজেক্টিভস মে চেঞ্জ ডিউ টু দ্য ইমপ্যাক্ট অফ রিস্ক ইভেন্ট। মানে আপনার কিভাবে আপনার পুরো রেজাল্টটাকে চেঞ্জ করে দিতে পারে রিস্কগুলো। এই যে বললাম অনেক সময় আমরা ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেই না, কিন্তু সেই ছোট জিনিসগুলোই একসময় কি বড় হয়ে বাড়তে 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 একসময় কিন্তু সেটা ব্লাস্ট করে ফেলে, তাই না? তো আপনাকে ওই রিস্কগুলোকে ওভাবেই অ্যানালাইসিস করতে হবে কোন রিস্কটা আমি যদি আগে থাকতেই ওটাকে ওভারকাম করার সিদ্ধান্ত না নিই বা আগে থাকতেই তার ব্যবস্থাটা না নিই তাহলে বড় ধরনের একটা চেঞ্জেস চলে আসতে পারে, এটা আমাকে বুঝতে হবে। এবং কোন রিস্কটাকে আমি একটু পরে ওভারকাম করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবারে 3 নম্বর পয়েন্ট দেখেন, এখানে রিস্ক অ্যানালাইসিসের মধ্যে আরো অনেক কিছু পাবেন আপনারা। রিস্ক ম্যানেজমেন্ট, 3 নাম্বারটা কি? রিস্ক ম্যানেজমেন্ট। আপনি রিস্ক আইডেন্টিফাই করে ফেললেন, আপনি জানলেন যে আমার ধরেন আপনি আইডেন্টিফাই করে ফেললেন আমার কস্ট রিস্ক আছে, আমার লিগ্যাল রিস্ক আছে, আমার মার্কেট রিস্ক আছে, এরকম ধরেন আপনি 5টা আইডেন্টিফাই করলেন। করার পর আপনি কি করলেন? সেটা অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিসে কি হলো? আপনি রিস্কগুলোকে ভাগ করলেন। ধরেন আমার মার্কেট রিস্ক এখন 80%, আমার লিগ্যাল রিস্ক 75%, আমার হচ্ছে আদার্স রিস্ক সেটা হচ্ছে আমার 50%, আর কস্ট রিস্ক সেটা ধরেন আমার 30%। তাহলে এখন আপনি বলেন তো কোন রিস্কের জন্য আপনি আগে ব্যবস্থা নেবেন?
স্টেপ রিস্ক ম্যানেজমেন্ট। এই যে বললাম যে আপনি ওটাকে ডিভাইড করে ফেললেন, পার্সেন্টেজ অনুযায়ী ডিভাইড করে ফেললেন, এখন আপনি সেটাকে ম্যানেজমেন্ট করবেন কিভাবে প্ল্যান করলে ওই রিস্কটাকে আপনি রেসপন্স করতে পারবেন। দেখেন risk management involves planning the risk response, identifying the risk triggers and establishing the person responsible for resolving the risk. দেখেন আপনি আইডেন্টিফাই করলেন রিস্কের ট্রিগারস গুলো আইডেন্টিফাই করলেন এবং পারসন আইডেন্টিফাই করলেন, পারসন ঠিক করে দিলেন যে কে কে রেসপন্সিবল এই রিস্কটাকে সলভ করার জন্য। দেখেন এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট। এই ধাপে এসে আপনি কি করলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, যেখানে এসে আপনি রিস্ক আইডেন্টিফাই করলেন, রিস্কের ট্রিগারগুলো বুঝলেন, ট্রিগারগুলো বোঝার পরে আপনি একটা রেসপন্সিবল পারসনকে একদম ভাগ করে দিলেন বা আইডেন্টিফাই করে দিলেন ওই রিস্কটাকে সলভ করার জন্য কি কি করবেন। বুঝতে পেরেছেন? দেখেন এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছে, প্ল্যানিং দ্য রিস্ক, তারপর হচ্ছে রিস্ক ট্রিগারস, রিস্ক রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছে রিস্ক মনিটরিং। দেখেন ওই যে বললাম যে আপনি একটা রিস্ককে আইডেন্টিফাই করলেই শুধু হবে না, সেটাকে আপনার রেসপন্সিবল পারসনের কাছেই দিতে হবে। আপনি একটা ধরেন এমন কাউকে দিলেন যে হ্যাঁ তুমি এই রিস্কটা সামলাও, কিন্তু সে এটার ব্যাপারে অজ্ঞ না, মানে সে এটার বিষয়ে কোনো কিছু জানেই না বা এটা সে আগে করেনি, সে বুঝবে না মার্কেট ইকোনমি সম্পর্কে, তাহলে কি হবে? আপনাকে এমন একজন উপদেষ্টা দিতে হবে বা এমন একজনের আন্ডারে দিতে হবে যে অলরেডি এটা সম্পর্কে এক্সপেরিয়েন্সড, রাইট? সেভাবে করে যদি আপনি রিস্কটা ম্যানেজমেন্ট করেন তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট সুন্দর হবে, ভবিষ্যতে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার আসলে 4 নম্বর স্টেপে। 4 নম্বর বলেছে কি রিস্ক মনিটরিং এন্ড কন্ট্রোল। মনিটরিং এন্ড কন্ট্রোলটা কি? মনিটরিং এন্ড কন্ট্রোলটা হলো এটা চলতেই থাকে। ধরেন আপনি 1 বছর একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, অলরেডি আপনি রিস্ক আইডেন্টিফাই করে ফেলেছেন, সেটা নিয়ে কি কি কাজ করবেন সেটা তৈরি করে ফেলেছেন। এখন কি আপনার দেখতে হবে না এটা একটা ইভেন্ট পর পর বা 3 মাস পর পর, 6 মাস পর পর, 1 বছর পর পর আপনাকে দেখতে হবে আপনি যে রিস্ক ম্যানেজমেন্টটা করছেন সেটা কি আসলেই রিলায়েবল হচ্ছে নাকি হচ্ছে না। বুঝতে পেরেছেন? ধরেন আপনি রিস্ক ম্যানেজমেন্ট করলেন কিন্তু আপনার ব্যবসায় ক্ষতিই হয়ে যাচ্ছে, আপনার ব্যবসায় লাভের বদলে কি হচ্ছে, ক্ষতিই হয়ে যাচ্ছে, তাহলে কি আপনি সেই ফর্মুলা কাজে লাগাবেন? লাগাবেন না। তখন ওই অবস্থা থেকে আপনি আবার কি করবেন, ওটাকে নতুন করে রিইনোভেট করে আবার নতুন করে প্ল্যান সাজাবেন যে না আমার এতদিন এটা ভুল ছিল, এখন মার্কেট চেঞ্জ হয়েছে, আমাকে এই পথে না এই পথে আগাতে হবে। আপনি দেখলেন আপনি চিন্তা করেছেন আপনি এই বছর 25% প্রফিট করবেন, সেভাবে করে আপনি রিস্কগুলোকে ম্যানেজমেন্ট করলেন, কিন্তু 6 মাস পরে এসে আপনি দেখলেন যে আপনার প্রফিট 6 মাসের মধ্যেই আপনার সেখানে ধরেন 10% হতে পারবো না, ধরেন 5% বা 6% আটকে গেল। তখনই আপনি বুঝে যাবেন যে আপনার রিস্ক ম্যানেজমেন্টে ঝামেলা আছে। তখন আপনি আবার কি করবেন, ওটাকে আবার রিইউনিয়ন করবেন, আপনি ওটাকে আবার রিশাফল করবেন যে কিভাবে করলে আমার রিস্কটাকে আরো ভালোভাবে ম্যানেজ করা যাবে। এটাকেই বলা হয় মনিটরিং এন্ড কন্ট্রোল। আপনি আইডেন্টিফাই করে ফেললেন যে আমার গ্যাপটা কোথায়, গ্যাপটা আইডেন্টিফাই করার পরে আপনি কি করলেন, ওই গ্যাপটা কিভাবে ফুলফিল করবেন তার জন্য রেসপন্সিবল পারসন দিয়ে আবার নতুন একটা ওয়ে ফর্মুলেট করলেন, নতুন কিছু প্রসিডিউর নিলেন, নতুন কিছু মেজার নিলেন যেগুলো করলে আপনার রিস্কটা খুব সুন্দরভাবে ওভারকাম করা যায়। বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিসটাই হচ্ছে কি রিস্ক মনিটরিং এন্ড কন্ট্রোল। এটা আমাদের একটা অনগোয়িং প্রসেস, হতেই থাকে, এটার কোনো শেষ নেই। ধরেন আপনি যে প্রথম স্টেপ কি দিয়ে শুরু করলেন, রিস্ক আইডেন্টিফিকেশন। রিস্ক আইডেন্টিফিকেশন করতে গিয়েও কিন্তু আপনার কন্ট্রোলিং এ চলে আসতে পারেন, কারণ আপনার যখন এই যে 6 মাস পরে এসে যখন আপনি দেখলেন যে আপনার রিস্ক কন্ট্রোলটা ঠিক হয় না, তখন আবার নতুন করে শুরু করবেন না বলেন তো? যখন আপনি আবার নতুন করে সেটাকে রিনোভেট করবেন তখন কিন্তু আবার ঘুরে ফিরে সেই প্রথমে চলে আসবে রিস্ক আইডেন্টিফাই। আপনি নতুন করে আবার আইডেন্টিফাই করবেন কোথায় কোথায় আমার ভুল ছিল, দেন আবার কিন্তু সেটাকে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে আবার সেটাকে ম্যানেজমেন্ট করবেন, দেন আবার কন্ট্রোল করবেন, আবার মনিটরিং করবেন। এভাবে করে চলতে থাকবে, যতদিন আপনার বিজনেস চলবে, প্রজেক্ট চলবে, এটা কিন্তু চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার পুরো রিস্ক ম্যানেজমেন্টের ধাপগুলো। এখানে আপনার হচ্ছে পুরো ডিটেইলসে বলা আছে, আপনারা দেখলে বুঝে যাবেন। কিছু উদাহরণ দেওয়া আছে, আপনার নিজের মতো করে আরো কিছু উদাহরণ দিতে পারেন। ঠিক আছে? আমি যেমন আপনাদের বিজনেস দিয়ে উদাহরণ দিলাম বা বর্তমান পরিস্থিতি দিয়ে দিলাম, আপনারা মার্কেটের যে কোনো জিনিস নিয়ে আপনি কিন্তু চিন্তা করলে এটা নিয়ে আপনার নিজের পার্সোনাল লাইফ দিয়ে আপনি উদাহরণ ক্রিয়েট করতে পারবেন। সো এখানে আপনার মেইন টপিকগুলোই হচ্ছে কি, হোয়াট ইজ রিস্ক, হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট, নোট করেন, হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট, টাইপস অফ রিস্ক এন্ড প্রসেস অফ রিস্ক ম্যানেজমেন্ট। এই 4টা জিনিস খুবই সিম্পল,
কি বললাম? হোয়াট ইজ রিস্ক, হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে কি টাইপস অফ রিস্ক এন্ড প্রসেস অফ রিস্ক ম্যানেজমেন্ট। ব্যাস, আপনারা এই চারটা জিনিস পড়লেই কিন্তু এখানে টপিকগুলো কভার। ঠিক আছে, এখন বলেন কারো কোনো সমস্যা আছে? কোনো টপিক বুঝেননি এরকম? ঠিক আছে। যদি বুঝতে না পারেন আপনি ক্লাসেই প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। What is risk? What is risk management? Management, Types of risk. টাইপস অফ রিস্ক, দেন হচ্ছে প্রসেস অফ রিস্ক ম্যানেজমেন্ট। দেখেন আপনাদের ক্লাসেই কিন্তু শেষ হয়ে গেল, প্রসেসটা আপনারা বুঝে গেলেন। আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করার পরে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে ম্যানেজমেন্ট করবেন, ম্যানেজমেন্ট করার পরে মনিটরিং এন্ড কন্ট্রোল করবেন। শেষ। দেখেন কত সিম্পল জিনিস। টাইপ অফ রিস্ক আপনাদের হয়ে গেল। কি কি রিস্ক আপনাদের এমনি মনে থাকবে? কস্ট রিস্ক, ক্যালেন্ডার রিস্ক, লিগ্যাল রিস্ক, মার্কেট রিস্ক, আদার্স রিস্ক, দেন আর কি কি দেখলাম আমরা? এরকম ধরেন ৬-৭টা। তাই এরপর হচ্ছে আপনার কি বাকি থাকে? পুরো টপিক শেষ, চ্যাপ্টার শেষ, কমপ্লিট। ঠিক আছে, ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট করে ফেলবেন। জাস্ট থিঙ্ক কনসেপচুয়াল। হ্যাঁ, কনসেপচুয়াল। আপনি কনসেপচুয়ালি চিন্তা করেন, কনসেপচুয়ালি উদাহরণ দেন, কনসেপচুয়ালি লেখেন। লেখাগুলোকে একটু ক্লিয়ার রাখেন এবং হচ্ছে লেখাতে অবশ্যই মার্জিন ব্যবহার করবেন এবং পয়েন্টগুলোকে ব্লু কালার পেন দিয়ে একটু মানে আলাদা করে হাইলাইট করার ট্রাই করবেন। ব্যাস, এভাবে লেখেন, আপনারা পরীক্ষা ভালো করবেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে আপনাদের ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যায়। পার্টিসিপেট করবেন আমার সাথে, না বুঝলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আবার সেটা রিপ্লাই করব। আপনাদের এখানে আমি আসছি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, এটাই আমার কাজ। ঠিক আছে, সো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। সামনের